সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। পুরুষের জীবন ও কর্ম সবই সংসার, সন্তানের জন্য উৎসর্গকৃত। বিয়ের পর বাবা হবার সুসংবাদ যখন পান, তখন থেকে নিজের মধ্যে সৃষ্টি হয় আর এক জগৎ। তার মন মগজে সন্তানের প্রতিচ্ছবি তৈরি হয়। কখন ভূমিষ্ঠ হবে সন্তান, তাকে কোলে নিয়ে পূর্ণ হবে পিতৃত্ব, তার সঙ্গে হেসে খেলে কাটবে সময়। কিন্তু হাসিনার ফ্যাসিবাদী আমলে সেই সুখের মুহূর্ত আসেনি অনেক বিরোধী রাজনীতিকের জীবনে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি শরীফুল ইসলাম মিলন এমনই এক হতভাগ্য বাবা, যিনি হাসিনার নিপীড়নের মুখে শিশু কন্যাকে সময় দিতে পারেননি। ২-৩ বছরের পর থেকে তার শিশু কন্যা সাইমা বড় হয়েছে বাবাকে ছাড়া, ভয়ে, আতঙ্কে। পুলিশ প্রতিনিয়ত খুঁজত মিলনকে। বাসায় এসে ছোট্ট শিশু সাইমাকেও হুমকি দিত পুলিশ। সে এক ভয়ানক দুর্বিষহ দিন। অনুষ্ঠানে আজ আমাদের অতিথি দীর্ঘ নিপীড়িত সেই বাবা মেয়ে। তাদের মুখ থেকেই শুনব কেমন কেটেছে হাসিনার ফ্যাসিবাদের দীর্ঘ সময়, কতটা ভয়ানক ছিল হাসিনার পুলিশ বাহিনীর নিপীড়ন। মিলন এবং সাইমা, আপনাদের দুজনকেই আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা শরীফুল ইসলাম মিলন ও তার কন্যা সাইমার উপর নির্মিত একটি প্রতিবেদন দেখে নেব। বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত এটাই যদি অপরাধ হয়ে থাকে, তাহলে শরীফুল ইসলাম মিলন আসলেই এক ভয়ঙ্কর অপরাধী। এই অপরাধে দীর্ঘ 15 বছর তিনি ঘরে থাকতে পারেননি। ছোট্ট শিশু সন্তানকে রেখে ঘর ছাড়তে হয় তাকে। তারপর যখন ঘরে ফিরলেন, দেখলেন মেয়ে তার বড় হয়ে গেছে। শিশু কন্যার মুখে মিষ্টি বাবা ডাক কিংবা বাবার বুকে মেয়েকে ঘুম পাড়ানোর যে অকৃত্রিম অনুভূতি, কিছুই পাওয়া হলো না তার। এই অসম্পূর্ণতা যে পৃথিবীর কোন ধন সম্পদ আর ঐশ্বর্য দিয়ে পূরণ করা সম্ভব নয়, তা এই হতভাগ্য বাবার চেয়ে কে ভালো বলতে পারবে? শরীফুল ইসলাম মিলন ছোটবেলা থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রদল শেষ করে যোগ দেন যুবদলে। সর্বশেষ কাফরুল থানা যুবদলের সভাপতি ছিলেন তিনি। হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী আমলে অসংখ্যবার হামলার মুখে পড়েছেন তিনি, আর মামলা ছিল শতাধিক। তার মধ্যে 90টির মতো মামলা এখনো রয়েছে। 3 বছর বয়স থেকেই বাবাকে ছাড়া বেড়ে উঠতে হয়েছে মিলন কন্যা সাইমা ইসলাম প্রভাকে। মাঝে মাঝে ঘরের দরজায় পুলিশের বুটের লাথি, বাসার ভেতরে ভাঙচুর আর পিস্তল উঁচিয়ে চোখের সামনে পুলিশের অকথ্য অশ্রাব্য গালাগাল দেখে অভ্যস্ত হতে হয়েছে শিশুকাল থেকেই। স্কুলে পথে ঘাটে তার পেছনে সবসময় লেগে থাকত ছায়া গোয়েন্দা। এই ভীতিকর পরিবেশে বেড়ে উঠতে গিয়ে তাকে বেছে নিতে হয়েছে নিরাপত্তার জীবন, যেই জীবনে ছিল না কোনো আনন্দ, কোনো সুখ, কেবল শূন্যতা, দুশ্চিন্তা নিয়েই কাটাতে হয়েছে সারাটি ক্ষণ। মিলন ও তার কন্যার দীর্ঘ 1.5 দশকের নিপীড়নের কাহিনী ফুটিয়ে তুলতে গেলে একটি মহাকাব্য রচিত হয়ে যাবে। হাসিনার নিপীড়নের এই ভয়ানক দুর্বিষহ ঘটনা বলতে বা শুনতে হয়তো সাদামাটা মনে হতে পারে, কিন্তু মিলন ও সাইমার স্থানে আপনি ও আপনার কন্যাকে একবার কল্পনা করুন। দেখুন কষ্ট ও অসহায়ত্বের পাহাড় থেকে কতটা বরফ গড়িয়ে পড়ছে। সেই বরফে সমুদ্র না হোক, একটি নদীর সৃষ্টি হবে। স্রোতস্বিনী সেই নদী বয়ে চলবে দীর্ঘদিন, দীর্ঘ বছর। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। শরীফুল ইসলাম মিলন, আপনি তো একজন বাবা, একজন রাজনৈতিক কর্মী। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে, আন্দোলন সংগ্রামের মধ্য থেকে এক প্রকার ছন্ন ছাড়া জীবনেই এগিয়েছেন, জীবনযাপন করতে হয়েছে। এই সময় আসলে আমরা শুরুতে যে ঘটনাগুলো জানলাম এবং প্রতিবেদনে যেটি দেখলাম, সংসার বলতে যে জিনিসটি বোঝায় বা পরিবার বলতে যে জিনিসটি বোঝায়, সেটির কোনোটিই আপনার জীবনে আসেনি। কেমন ছিল এই দুর্বিষহ সময়ের স্মৃতিগুলো?
নিপীড়িত এবং নির্যাতিত বলতে আমাদের বাংলাদেশের সবাই বিএনপি পরিবারের সাধারণ জনগণ ছিল, কিন্তু বিএনপি পরিবারটা ছিল সবচেয়ে বেশি। আমাদের বিএনপিকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট হাসিনা জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য জিয়া পরিবারের উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ওই নিপীড়নের তৃণমূল পর্যন্ত একই কায়দায় নিপীড়ন চালিয়েছে। ওনার যখন নিপীড়ন বা ওনার উপরে যে নির্যাতন হয়েছে আমাদের খালেদা জিয়া সহ, ম্যাডাম সহ, ওইটার দিকে তাকালে আমাদের সব দুঃখ আমরা ভুলে যাই যে আমাদের তারপরেও আপনার দুঃখগুলো শুনতে চাই। আসলে দুঃখ তো অনেক কষ্ট। আমি 2011 থেকেই শুরু করতে চাই। যখন 111 হয়, আমি তো এর আগে তো ছাত্র দলের রাজনীতি করতাম। তো জানেন যে বিএনপির অনেক বড় বড় নেতারাও কিন্তু আপনার সেনা শাসনের দিকে ঝুঁকেছিল, কিন্তু তখন আমি তৃণমূলের পর্যায়ে আমি যার সাথে রাজনীতি করতাম সেও সেনা শাসনের দিকে চলে গিয়েছিল। আমরা বলেছি না, আমরা খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবারের বাইরে আমরা রাজনীতি করব না। তো এরপরে ইনশাল্লাহ এর আগে 5টা বছর যে ছিল, আমরা অনেক ভালোভাবে রাজনীতি করেছি। আমাদেরকে সেনাবাহিনী কোনো বিরক্ত করে না, কারণ আমাদের কোনো ব্যাড রিপুটেশন পাইনি। তখন আমাকে ওয়ার্ড যুব দলের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি করে প্রথম আমাকে যুব দলে। এইটা 2011 আসলো তো 2007-8 মনে হয়, বা 7 বা 6-এর পরপরই, তার হয়তো 8-9 মাস বা 6 মাসের মাথায় তখন আমাকে ওয়ার্ড যুব দলের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি করে। তারপরে থেকেই আর কি শুরু বেশি করে আর কি আমি ছোটোবেলা থেকে আর কি আমাদের এলাকা, আমি ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি। আমরা 3 ভাই 2 বোন, আমরা সবাই এখানে। আমার বাবা এখানে মুক্তিযুদ্ধের পরেই আসছে ঢাকাতে, এবং ওখানে আমাদের শেরাপাড়াতেই জন্ম, এবং এখান থেকে ছোটোবেলা থেকে আমাদের বড় হওয়া, এবং আমার শ্বশুরবাড়ি, আমাদের পুরো পরিবারটাই ওখানে সবাই। আপনি আসলে শেখ হাসিনার নিপীড়নের মুখে, হ্যাঁ এটাই যাচ্ছি যে এরপরে নির্বাচনের পরে আপনার 2012 সাল থেকে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়। 2012-11 পর থেকে আমি তখন ওয়ার্ড যুব দলের সেক্রেটারি হই, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি থেকে পরের কমিটিতে সেক্রেটারি হই। এর কিছুদিন পরেই আপনার আমাদের বিশেষ করে আমার নামে একটি মামলা হয়, খুব খারাপ একটি মামলা, যেটার সাথে কোনো ক্লু আমাকে না পেয়েও, এটা কি মামলা? এটা একটা হত্যা মামলা আমাকে জড়ানো হয়। আচ্ছা। এই হত্যা মামলাটি দেয় আমার যে ডিবির যে মশিউর সাহেব আছে এখন বর্তমানে, এই মশিউর সাহেব আমাকে একটি হত্যা মামলা জড়ায় দেয়। আমি জানিও না, আমার এজাহারের নাম ছিল না, কিন্তু যখন চার্জশিট দেয় তখন আওয়ামী লীগের লোকের চাপে আর ডিবির মশিউর এরা মিলে আমার নামটা ওখানে দিয়ে দেয়। আমি জানতাম না, এজাহারও নাম ছিল না, ইভেন কি বাদীর অবজেকশনের পরও আমার নামটি দিয়ে দেয়। এরপর থেকেই আমাকে বিভিন্নভাবে, কারণ আমার ওই এলাকায় একটা অনেক জনপ্রিয় ছিল, আমি যখন একটা মিছিল করতাম 500-1000 লোক বেরোতো, এই আমাকে ধ্বংস করার জন্য একটি করে। তখন আমার মেয়ের বয়স হলো আপনার মাত্র 3.5 বছর। এরপর থেকেই আর কি আমার বাড়ির বাইরে বের হওয়া হয়, আর আমার এরপরে আর আমি বাড়িতে ঠিকমতো থাকতে পারি নাই। আমাকে ধরার জন্য এবং আমাকে যতভাবে দরকার ষড়যন্ত্র করে যতভাবে আমাকে ধ্বংস করা যায়, মানে নির্যাতন করা যায়, যে কোনো ধরনের, মানে কোনো ধরনের বাকি রাখে নাই এই ফ্যাসিস্ট হাসিনা সরকার। এবং আপনি হতবাক হবেন যে আমার যখন ওসি সালাউদ্দিন, আপনি তো চেনেন যে একটা ওসি ছিল মিরপুরের খুব কুখ্যাত ওসি, এই ওসি সালাউদ্দিন আমাকে ধরার জন্য আমার বাসায় অনেক রেট দিয়েছে, এবং আমার বাবাকেও অকথ্য ভাষায় গালাগালি করেছে। এবং আপনি তো এই সময়গুলোতে বাড়িতে থাকেন? না, বাড়িতে থাকি না। ইভেন তারা আমার বাসায় এসে আমার বাবা মাকে গালিগালাজ করতো। ইভেন কি আমার একটা শোরুম ছিল ওখানে মিরপুরে, 2500 স্কোয়ার ফিটের একটা কসমেটিক্সের শোরুম ছিল, পুলিশের যন্ত্রণাটা আমার বন্ধ করে দিতে হয়। এরপরে বাসার যে ক্রোকারেজ ছিল, আপনার ক্রোকারেজের যে আইটেমগুলো ছিল, ওসি সালাউদ্দিন তখন নেতাকর্মীদের বাড়িতে গিয়ে ভাঙচুর করতো, এটা আপনি হয়তো জানেন কিছুটা। তখন আমার এই বাসার ক্রোকারেজের যত আইটেম ছিল আমাদের বাসার, এগুলো আমরা সব প্যাকেট করে, আমাদের ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়ার একটা রুম আমরা তালা মেরে রাখতাম। ব্ল্যাক সিটি প্রায় 1-1.5 বছর রাখতে হয়েছে। পরবর্তীতে আর কি ওই বাসাটা চেঞ্জ করে আমাকে পীরের বাগের সাইডে আরেকটা বাসা নিতে হয়, আমার আরেকটা বাসায়। আমি তখন আমার মানে নিজেদের বাড়ি থাকার পরেও ভাড়া বাড়ি না, ওইটা আমার নিজের ফ্ল্যাটই ছিল, ওইখানে আমার সরতে হয়েছে আর কি। আর বিকজ অফ ওখানে আমি থাকতে পারছিলাম না, আমার যন্ত্রণায় আমার বাবা মাকে টর্চার করা হচ্ছে, আমার 2টা ভাই ছিল ওদেরকে টর্চার করা হচ্ছে। পরবর্তীতে আমার বাচ্চা তো ছোট, বাসার ভিতরে ধর ওর সামনে পুলিশ ঢুকতেছে, আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করতেছে, আর ও তো এগুলো বুঝে না, তখন 3.5 বছর বয়স, 4 বছর, তো কান্নাকাটি করে। তো একটা পর্যায়ে আর কি দেখলাম যে এখানে আর কোনোভাবেই থাকা সম্ভব না, যেখানে আমার জন্ম হয়েছে। পরবর্তীতে ওই বাসাটা চেঞ্জ করে আমরা আরেকটু দূরে আমার একটা বাসা ছিল, ওই বাসায় আমি শিফট করি। তো ওই শিফট করার পরে তো দুঃখের বিষয় হলো যে মামলার পরে মামলা আমাদের নামে, মানে আমার নামে হয়েছে। মানে এটা আসলে বলা, মানে কি বলবো আর কি, যে কতগুলো মামলা আমার নামে আপনার এখন বর্তমানে 90টা মামলার হাজিরা দিই আমি।
এখন এখন ওই সময় কতগুলো ওইগুলো ছিল তখন থেকেই তো মামলা দেওয়া শুরু হয়, হ্যাঁ। এবং 123টা পর্যন্ত মামলা আমার নামে হয়েছে। আমি একটা থানার প্রেসিডেন্ট ছিলাম। 123টা মামলার মধ্যে 2018 সালে মানে যে গায়েবী মামলাগুলো হয় ওইগুলো আমি যখন মামলা চেক করতে যাই 123টা মামলা আমি পাই। তো এর মধ্যে কিছুদিন ধরেন আমার একটু ব্যবসার কারণে বিদেশ যাওয়া আসার কারণে কিছু কাগজপাতি শো করাতে কিছু মামলা আমার চার্জশিট থেকে নাম বাদ দিয়ে সেখানেও তো কিছু পয়সাপাতি খরচ অনেক মানে টাকা পয়সা নিছে, মামলা নাম না দিলে আপনার হলো বাদ দিবে, টাকা তো নিছেই, নিয়ে তারপরে ধরেন বাদ দিছে, তো দিয়ে তারপরে 90টা মামলার চার্জশিট তারা আমার নামে দিয়েছে। এবং এটা আমার একজন অ্যাডভোকেটের কাছে আমার প্রায় 60টা মামলা আছে। সে মানে এখন চলমান 90টা মামলা আমার নামে আছে, এবং সেই 90টা মামলা আমার চলমান আছে এখনো বর্তমানে। এবং এর মধ্যে বেশিরভাগই আপনার গায়েবী মামলা, যেটা 2018 সালের গভর্নমেন্ট দিয়েছে আর কি, শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা দিয়েছে আর কি। আপনি আমার বাসায় যদি যান, যখন আমি নতুন বাসাটায় শিফট করি তখন এটা হলো 2014 আগে, 13-র দিকে, 13 সালে। তারপরে ওই সময় তো আপনি জানেন যে 14তে আমাদের একটি আন্দোলন চলতেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে শেখ হাসিনা তো একটা একতরফা নির্বাচন করে গেল। তো ওই আন্দোলনের সময় আমার পীরের বাগের যে বাসাটা, ওই বাসায় আমার, আপনি যদি যান দেখবেন বাসার সামনে, দরজার সামনে একটা কেচি গেট লাগানো আছে। ডিউ টু পুলিশ এসে আমার এই দরজাকে লাথি মারতো মানে ভাঙার জন্য। বাসার ভিতরে তো ধরেন থাকতো শুধু আমার মেয়ে আর আমার ওয়াইফ, আর কেউ না। আর আমি তো থাকতেই পারতাম, আমি তো আসতেই পারতাম না। আমি যেটা হলো কি যে আমার গাড়ি ছিল, আমি গাড়ি রেখে উবার দিয়ে আপনার সিট কাট করে তারপর আমি বাসায় ঢুকতাম, গেট আটকে দিত, দেন আমি নেমে মার্জের মধ্যে হঠাৎ আমার মেয়ের জন্য আসতাম। আর পুলিশ বাসায় ঢুকে এমনও হয়েছে যে অস্ত্র বের করে আমার মেয়েকে বলতেছে, আমার ওই স্ত্রীকে বলতেছে যে যদি মিলনকে পাই ডাইরেক্ট গুলি করে দিব, ক্রস ফায়ারে দিব। ওরও বলছে যে তোমার বাবারা যদি পাই তাহলে গুলি করে দিব। ইভেন কি আমি মাঝে মধ্যে ও যদি বলতো আব্বু একটু তুমি আসো, আমি তো যেতে পারতাম না। তো মাঝে মধ্যে হঠাৎ যদি বাসায় ঢুকতাম, 2 দিন এরকম হয়েছে যে আমি ঢুকছি অন্যভাবে, বাট পুলিশ কীভাবে যেন ইনফরমেশনটা পেয়েছে, তো পুলিশ বাসায় রেড দিচ্ছে, তখন আমি বাসার ভিতরে। তো আমি একদিন সানসেটে পালাইছিলাম, আর একদিন তো ওরা সব রুম চেক করছে, বাট ওই সানসেটটা চেক করে নাই। ওই দিন আল্লাহ আমাকে বাঁচাইছে। আর একদিন বাসায় আমরা বসে খাচ্ছিলাম, মর্নিংয়ে নাস্তা করছিলাম, ওই দিনও রেড দিছে পুলিশ। তখন আমি বাথরুমের মধ্যে ঢুকে গেছিলাম এবং আমার মোবাইলগুলো আমি এক জায়গায় রেখে দিয়েছি। তো ওই দিন ভাবছি আমি অ্যারেস্ট হয়ে যাব। তো পুলিশ সব রুমগুলো চেক করছে, ওই বাথরুমটা আর যায়নি। ওই দিনও আল্লাহ পাকে দিতে। তো আমার মেয়ে কান্না করে দিচ্ছে, পুলিশ যাওয়ার পরে কান্না করে দিচ্ছে আমাকে ধরে, বলে বাবা তুমি বাসায় এসো না বাবা, দরকার নাই, তোমাকে ধরে নিয়ে যাবে। তারপরে তো অ্যারেস্ট হয়েছি, জেলও কেটেছি। এই যে মনে করেন দীর্ঘদিন বাসায় না থাকা, স্ত্রী সন্তান পরিবার এদের খোঁজ খবর সঠিকভাবে নিতে না পারা, এই সময়গুলো কাটতো কিভাবে? আসলে কষ্ট দিত কিনা? অনেক কষ্ট দিত। কেঁদেছেন কখনো? অনেক কেঁদেছি। এবং আমি আপনাকে একটা কথা বলি, আমার মেয়ে এখন বড় হয়েছে। আমি আসলে একটু আবেগী না, মানে আমি অনেক সময় আমার কষ্টটা বলি না। আমাকে মানসিক সাপোর্ট আমার মেয়ে আমার পরিবারই দিয়েছে। কারণ আমার মেয়ে যদি সবসময় আমাকে ফোনে তো পেতোই না আমাকে, কারণ মোবাইল ট্র্যাকিং করতো, অলওয়েজ মোবাইল ট্র্যাকিং, গাড়ির ট্র্যাকিং। আমি গাড়ি পাল্টাইতে ফেলতে হতো, যে এই মানে মোবাইল আমি রাখতে পারতাম না, মোবাইল তো থাকতো আরেক জায়গায়। এবং আমার মেয়ে আমাকে কখনো বিরক্ত করে নাই, সে শুধু তার পড়াশোনা নিয়ে থাকতো। আর খালি বলতো বাবা তুমি আসবা না। কারণ এমন হয়েছে আমার মেয়ের স্কুলে যেত, মানে ধরেন আমার বাসা থেকে আমার মেয়ে বের হইতো স্কুলে যাওয়ার জন্য, ওর পিছে পুলিশ যাচ্ছে, গোয়েন্দা বিভাগের লোক যাচ্ছে, যে মনে করেন যে আপনার স্কুলে যাইতো আবার আসতো। ইভেন যখন এরকম অনেকদিন করার পরে দেখতো যে না কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না, তখন স্কুলে ওদেরকে আটকায় বলতো যে এই তোমার বাবা কোথায়। ও তো ছোট মানুষ, ও তো রাজনীতি ক্লাসে পড়তো, স্ট্যান্ডার্ড 3-2 এরকম, তখন থেকে মানে ছোটবেলা থেকে এইরকমই আটকে। আমার লাস্ট এই নির্বাচনের আগেও, আপনার জানুয়ারিতে লাস্ট নির্বাচন হয়েছে, এর আগেও তো স্কুলে তার আগের দিন আমাকে বসুন্ধরার একটি বাসায় ট্র্যাক করে যখন না পায় পুলিশ, ওই বাসায় পুরো তছনছ করে ট্র্যাক করে। তার আগের দিন যে কোনো একটা ওয়েতে আমার গাড়ি ট্র্যাক করছিল, আমার গাড়ির নাম্বার প্লেটটা। তো 2 দিন আগে আমাকে তখন যে কোনো এক ওই গোয়েন্দা বিভাগের আমার একটা ছোটো ভাই ছিল, ও আমাকে বলছে ভাই এই গাড়িটা কি আপনার? তা আমি বলছি হ্যাঁ। বলে যে আপনার এই গাড়িটা ট্র্যাক করা আছে নাম্বার প্লেট, আপনি দ্রুত গাড়িটাকে সরিয়ে ফেলেন। তো পরে ওই গাড়ির নাম্বার ট্র্যাক করে একটা বাসায় রেড দিয়েছিল। তো রেড দিয়ে আপনার আমাকে তো পাইনি। দেন ওই দিন না পাওয়ার পরে ওর স্কুলে যে ওদেরকে সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমার স্ত্রীর সাথে এবং ওর সাথে, যে মানে কোথায় এটা। তো বলছে আমাদের সাথে যোগাযোগ নাই। ইভেন কি এমন হয়েছে যে মানে বাসা থেকে আপনার আমার বাসায় ড্রয়িং রুমে পর্যন্ত আমি সিসি ক্যামেরা লাগাইতে বাধ্য হয়েছি। পুলিশ এসে অস্ত্র বের করে যে আপনার বলতেছে যে যদি পাই এই অস্ত্র দিয়ে গুলি করবো মিলনকে, ঠিক আছে। তো এটা যদি একটা বাচ্চার সামনে বলে,
তো এটা বুঝেন যে বাচ্চাকে মেরে ফেলবে, তো বলতো বাবা তুমি বাসায় আসবা না, তুমি বাসায় আসবা না। ও তো ছোট, ও কিছু বুঝে না, ও খালি ওর দুনিয়াটাই আমি এখনো ভাবি যে আমার এই মেয়ের বয়সটা যে চলে গেছে, আমি আমার মেয়েটার সাথে কোনো সময় দিতে পারি না। সত্যি কথা, আমার মেয়ে আমার সামনে অনেকে অনেক ধরনের কথা বলছে, কিন্তু আমি জানি আমার নামে 90টা মামলা, একটা মানুষের নামে 90টা মামলা থাকলে সে মানসিকভাবে শান্তিতে থাকতে পারে না। আমার ব্যবসা ছিল, আমার আপনি কিছুটা হয়তো জানেন যে আমার ডিভা বাংলাদেশ একটা ফ্যাশন হাউস আছে। আমি বিএনপি করে দেখে আমার 1.5 কোটি টাকার মালামাল সহ আমার এই দোকানটাই যে ডিজিএফআই যে আবিদিন, এই আবিদিন দায়িত্ব নিয়ে সেই দোকানটা আমাকে 4 দিনের নোটিশ ঈদের আগে আমাকে উঠাই দিছে। আমাকে ডিজিএফআইতে ডেকে নিয়ে বলছে যে যদি দোকান না ছাড়িস তোকে এখান থেকে আয়নাঘরে, মানে আয়নাঘর তো বলতো না, যে একদম সেলে পাঠাই দিব, তোর ফ্যামিলি তোকে খুঁজে পাবে না। এইভাবে মনে করেন নির্যাতন করছে একটা মানুষকে। আমি বলবো যে এটা তো শুধু আমার সাথে, আমি বলতে পারছি। আপনি তো বললেন যে আপনার মেয়ে আপনার গোটা পৃথিবী, আপনার ভাবনা জুড়ে। এই ছোট্ট মেয়েটা বাবার যে বাবার বুকের উত্তাপটা কেমন, বাবার বুকটা কেমন আসলে বোঝানো যাবে না। আমি এখনো ভাবি যে আমার মেয়ের সাথে আমি সময় দিতে পারি না, আমি দিতেই পারি না। আমার মেয়ে আমাকে কখনো বলে না, কিন্তু যতটুকুই বলে আমি বাবা হিসেবে আপনার মধ্যে এই শূন্যতাটা কাজ করে অবশ্যই। কারণ আমি আমার মেয়েকে নিয়ে যদি কোনো জায়গায় মুভ করতে যাই, ও দেখলাম যে আমার সাথে একটু আনইজি ফিল করে বিকজ অফ সময় না দেওয়ার কারণে। মানে বাবা মেয়ের সম্পর্ক খারাপ না, বাট একটু আনইজি ফিল করে। কারণ আমি তো ওর সাথে ওই ছোট, মানে ওই বয়সটা থেকে ওর সাথে কন্টিনিউ করি না। আমি ওর স্কুলেও যেতে পারতাম না। আমি ওর জীবনে ওর স্কুলে যে আপনার ওকে যখন আমি একাডেমিতে ভর্তি করলাম, পল্লবীর স্কুলটায়, যখন মিরপুরের স্কুলে পড়তো, ওই স্কুলটা যখন পুলিশ ঝামেলা করতেছিল, আমি পল্লবীর স্কুলে ট্রান্সফার করলাম। সেই পল্লবীর স্কুলে আপনার কন্টিনিউ পুলিশ চেক করতো। আমি মনে হয় ওর স্কুলে 2 থেকে 3 বার গিয়েছি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে বাবা মায়ের সম্পর্ক। আপনাকে বাবা হিসেবে এই শূন্যতা কখনো ভাবিয়েছে বা কাঁদিয়েছে? অনেক কাঁদিয়েছে। আমি যখন একা একা থাকতাম, আমি অনেক এমন হয়েছে যে আমার যে যুবদলের তখনকার প্রেসিডেন্ট ছিল মামুন হাসান ভাই, উনি আমাকে একটা বাসা নিয়ে দিয়েছিল। ওনার সাথে আমি থাকতাম আদাবরে। ওই বাসায় হঠাৎ মাসে মাসে ওকে নিয়ে যেতাম। ওই বাসাটায় আদাবরে একটা বাসায় আমরা পালাই থাকতাম। তো ও আর ওর আম্মু আসতো ওই বাসায়, মানে নিয়ে আসতাম গোপনে, তাও অনেকভাবে, মানে ধরেন বাসা গাড়ি চেঞ্জ করে করে নিয়ে আসতাম। তো কষ্ট। আর তারপরে আমাকে যখন পুলিশ অন্য লেভেলে খোঁজা শুরু করলো, যে মানে পুলিশের একটা ধারণা ছিল কি, যে এই ছেলে এই রোকেয়া সরণিতে একটা মিছিল বের করে ফেলে, বা যে কোনো ক্যাপাবিলিটি ওর ভিতরে আছে। তো প্রত্যেকটা লিস্টে, ক্রস ফায়ারের লিস্ট, আপনি জানেন আমাকে কিন্তু র্যাবে আমার কাছে আমাকে গুমের লিস্টে কিন্তু আমি ছিলাম, আমি জানতাম। এবং আমাকে ধরেছিল কিন্তু র্যাব ধরেছিল আমাকে বসুন্ধরা সিটি মার্কেটের ভিতরে আমার দোকান থেকে। তখন কিন্তু আমাকে নিতে পারলে মেরে ফেলতো, আজকে আমি থাকতাম না। তো তখন আমি ছাড়া পেলেন কিভাবে? আমাকে যখন অ্যারেস্ট করে, তো বসুন্ধরা মার্কেটে তো আমি একটা ব্যবসায়ী, আমাকে যখন ঘিরে ফেলছিল, তখন আমি বলছি আপনারা কারা? বলে আপনি মিলন না? তো আমি বলছি না, আমি মিলন না, আমার নাম অমুক। আমি আরেকটা নাম বললাম, বললেন যে আপনি মিলন। তখন মোবাইলে ওরা ছবি চেক করতেছে, তখন আমি ওদেরকে ধাক্কা দিয়ে বললাম আপনাদের কোনো কথা থাকলে আমার দোকানে এসে বলেন। তো এই কথা বলে আমি দোকানের সামনে গিয়ে, আমি আমার দোকানে না ঢুকে আমি উল্টা পাশে আরেকটা দোকানে ঢুকে কাউন্টারের ভিতরে সেলসম্যান যে বসে, ম্যানেজার, ওর ভিতরে ঢুকে গেছিলাম। তখন এই কাউন্টারের ম্যানেজার আবার জানে যে আমি বিএনপি করি, তখন ও আমাকে এনে বসে কাজ করতেছে, ওরা আর খুঁজে পাচ্ছে না। মানে জাস্ট এটা আল্লাহ পাক আমাকে বাঁচাইছে। তো পরবর্তীতে ওখানে বরিশালের একজন ছিল র্যাব 4-এর সিও, ওনার কাছে আমি আমার এক বড় ভাইকে পাঠাইছিলাম। তো উনি বলছে যে ভাই ওরে বলেন বিদেশ চলে যেতে, ও কিন্তু আমাদের খুব খারাপ লিস্টে আছে। তো আমি তো আসলে বিদেশ যেতে পারবো না, কারণ আমার এখানে ফ্যামিলি, আমার ব্যবসা প্রতিষ্ঠান সবই জায়গা। তো পরবর্তীতে ওখান থেকে বেঁচেছি। তারপরে আপনার নিউ মার্কেট থেকে একদিন আমাকে উঠাই নিল পুলিশ, সিভিলে, ডিবিতে উঠায় চোখ বেঁধে ফেলার পরে তখন আমার বাইক ছিল, এটা মনে হয় 13-14 পরে 15 সালে। তো ওটা একটা সোর্স আমাকে দেখাই দিয়েছিল। ওই দিন আমাকে যখন উঠায় চোখ বেঁধে রাতের বেলা নিয়ে যাচ্ছিল, তখন আমি ওদের সাথে একটা কম্প্রোমাইজে আসি, ডিবিতে দিলে আপনাদের কোনো লাভ নেই। পরে বলে যে লাভ আছে, আমার প্রমোশন হবে, এরকম কথাবার্তা। তো পরে আমি বললাম যে ভাই আমি টাকা দিই, আমাকে ছেড়ে দেন। তো পরে আমার ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড থেকে 6 লক্ষ টাকা উঠে আমি ওদেরকে দিই। ডিবির সিভিল টিম ছিল। পরে ওরা আমাকে সারা রাত ঘুরিয়ে চোখ বেঁধে 6 লাখ টাকা নিয়ে আমাকে সকালে আবার ওই স্পটে আমাকে ফেলে যায়। তো ওইভাবে ওই সময় আমি সেফলি বেঁচে যাই। তো এরপরে এরপর আমি প্রত্যন্ত একটি গ্রামে যাই, আমি মনে করেন প্রায় 2টা বছর কাটিয়েছি। আমি এই কষ্ট বলবো না, যে দেখেছে, আমি 2-1 মানুষকে আমি দেখাইছি যে আমি এভরিডে, আমি কোনো রান্না পারি না, কিন্তু আমি রান্না করতে পারতাম না। তো আমাকে যখন ধরার জন্য অনেকেই করছে, তখন ওই মামুন হাসান ভাই আমাকে সুভাষটোতে একটা ফ্ল্যাটে, আমার ফ্রেন্ড সহ, তখন ওই যে মিরপুর থানার প্রেসিডেন্ট, আমরা 4টা ফ্রেন্ড মিলে ওখানে থাকতাম, কিছুদিন থেকেছি। তো 15 সালে যখন ওই যে আন্দোলনটা 14-15, তখন ধরলেই তো গুলি করে দেয়। ওই টাইমটায় আপনার ওখানেও রেড দিয়েছিল পুলিশ, আমাদেরকে ধরেছিল। বিচ্ছিন্নভাবে গ্রামে
একটা নির্জন জায়গায় 2 বছর থাকতে হলো। হ্যাঁ, সেই ঘটনাটি সেটা হলো যে আমি যখন আমার ওই রাতে ওই সুভাষ টাওয়ারে যখন আমরা ভাড়া থাকতাম 4টা ফ্রেন্ড, আমরা 4 জনই যুবদল করতাম। ওখানে আমাদেরকে ওই যে আমার স্টাফ দিয়ে খাবার রান্না করে দিত বাসা থেকে, আমরা নিয়ে ওই খাবারটা খেতাম গরম করে করে। আর আমরা ওই যে মিছিল মিটিংগুলো তখন করতাম, যেখানে যেখানে আন্দোলন আমাদেরকে বলতো আমরা করতাম, আর খাবারটা আমাদের বাসা থেকে যেত। আর আমার ফ্রেন্ড ছিল সেলিম মোল্লা, ওরা সবাই রান্না করতো আর কি। তো এরপরে ওই জায়গাটায় একদিন রাতে রেড দেয় পুলিশ। তো রেড দেওয়ার পরে ও আমাদের কেউ ইনফরমেশন দিয়েছে, তো তারা ওই আমার যখন দেখছে আমার পিঙ্ক সিটিতে দোকান আছে, এইসব ডিটেলস দেখার পরে বলছে যে স্যার আমাদেরকে কেউ ভুল ইনফরমেশন দিচ্ছে, ওনারা ব্যবসায়ী। তো ওখান থেকে যাওয়ার পরে এরপরে পুলিশ যখন আমাকে মানে বাসা বাড়িতে নির্মম অত্যাচার শুরু করে, ইভেন আমার আপন ছোট ভাই তাকে উঠাই নিয়ে যায় পুলিশ। সে 45 দিন জেল খাটে, ওখানে কোনো পলিটিক্স করতো না, আমার কারণে নিয়ে গেছে। 40-45 দিন পরে আমি অনেক কষ্ট করে জামিন করাইছি। তারপরে আমার তার থেকে ছোটো যেটা, ওইটাকে ফেস্টুন লাগাইতে গিয়েছিল ঈদের জন্য, ওইটাকেও তুলে নিয়ে যায় ওসি সালাউদ্দিন। ওখানে আমি ওরা 4 লাখ টাকা দিয়ে ওসি সালাউদ্দিনকে কোরবানির আগে আমি ছাড়াই নিয়ে আসি। তো পরে আমি 2 বছর একটা গ্রামে একটা রুমে থাকতাম, বাইক দিয়ে ওখানে থাকতাম, এবং ওখান থেকে আমি এসে প্রোগ্রাম করতাম। তো ওই সময়টা আমি অনেক আমার জীবনের কষ্ট আমি করেছি, যে আমি ডেইলি ভাতটা আমি কোনো রকম রান্না করতাম আর ডিম ভাজি খেতাম, কারণ আমি রান্না পারতাম না। 3 বেলায় আমি ডিম ভাজি দিয়ে ভাত খেতাম। মানে আমার এখনও যদি আমি ডিম ভাজি দিয়ে খেতাম, আমার ওই স্মৃতিটা মনে পড়ে। 2টা বছর আমি ওই জায়গায় ডিম ভাজি দিয়ে ভাত খেতাম, আর হলো আর বাইরে বেরোলে হয়তো বাইরে খেতাম। মাঝে মধ্যে আমাকে মামুন হাসান ভাই ফোন দিত যে এই জায়গায় আসি, আয় একটু খেয়ে যা। সেও জানতো যে আমি অনেক কষ্টে আছি। আর সত্যি কথা বলতে ওই সময়টা আমি ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারিনি। ধরেন এমন হয়েছে বছরে একদিন দেখা হয়েছে, রাইট মা, একদিন, সেটা হলো ঈদের দিন। কোনো কারণে ঈদের দিন আমি যেতে পারতাম না বাসায়, হয়তো ওর সাথে দেখা হইতো। জি, মিলন আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু সাইমার কাছ থেকে শুনে আসি। সাইমা, জি, আপনি এখন কোন ক্লাসে পড়েন? এখন ও লেভেলস দিব। ও লেভেলস দিবেন। এই যে জন্মের পরে ছোটবেলা থেকেই তো বাবাকে পাওয়া হয়নি। জি, এই যে বিভিন্ন সময় বাসায় যে পুলিশ বা র্যাব বা ডিবি অভিযান চালাতো, অস্ত্র ঠেকিয়ে দিত, সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাবা তো একটা অন্য রকমের জিনিস। সেই বাবাকে না পাওয়ার সময়গুলো কেমন? যখন আমি আস্তে আস্তে বড় হই, বোঝা স্টার্ট করি, তো যখন আমি স্কুলে যেতাম তো শুধু আমার আম্মু আমার সাথে যেত। কোনো প্যারেন্টস মিটিংয়ে বা কোনো অ্যাওয়ার্ড সেরিমনিতে আব্বু যাইতো না, কোনো প্রোগ্রামে যাইতো না, আমরা পাইতাম না। বা হচ্ছে রোজার সময়, ইফতারির সময় কখনই একসাথে ইফতার করা হয় নাই। ঈদের সময়ও খুব কম দেখা হইতো, বলতে গেলে বছরে একবার। ঈদের টাইমেও দেখা হইতো না, খুব কম। তো এই আর কি, এটা অনেক বেশি কষ্ট ছিল, যে চাইলেও দেখা হইতো না, কল দিলেও পাইতাম না। তো বাবার কোলে চড়া, হ্যাঁ, বাবার সাথে বেড়াতে হাত যাওয়া, ধরে ঘুরতে যাওয়া, কোলে এগুলো কি কষ্ট দিত? জি অবশ্যই। আমি কখনো এগুলো এক্সপেরিয়েন্স করি নাই, জানি না কেমন ফিল হয় ছোট থেকে। মানে বাবার সাথে বেড়াতে যাওয়ার আনন্দটা কোনোদিন না, পাওয়া হয়নি? কখনোই না। বাবার কোলে চড়ে জি, ঘুরে বেড়ানো? হ্যাঁ, সবসময় আম্মুর সাথে আব্বুর সাথে, এগুলো কিছুই মানে ফিল হয় না, এক্সপিরিয়েন্সও করিনি, জানিও না কেমন লাগে। বাবার সাথে ঘুরতে কেমন লাগে এটা জানি না। একটুও জানো না? না। এটা কষ্ট হয়? জি, কান্না আসে মাঝে মাঝে? অবশ্যই। কেঁদেছেন কখনো? হ্যাঁ, একবার হয়েছে যে ঈদের সময় মনে হয় আব্বু আসতে পারে নাই, তো তখন অনেক কান্না করছিলাম। কোরবানির সময় তো আব্বু সব সময় আসে, তো এখন আব্বু ছাড়া তো কেউ নাই, তো ওইবার হচ্ছে আব্বু ছাড়া গরু জবাই দিয়ে দিছিল। তো পরে আমি অনেক কান্না করছিলাম যে আব্বু এখন আসে নাই কেন, আমি তো দেখলাম না আব্বুকে, আব্বু দেখে নাই কেন। পরে আম্মুর সাথে অনেক কান্না করছিলাম এটা নিয়ে, এরকম। বাবা যে রাজনীতি করতো, এটা নিয়ে বাবার উপরে অভিমান আছে কোনো? না, কখনোই না। এখন আমি তো পলিটিক্স সম্পর্কে এত আমার ধারণা নাই, তো যতটুকু জানতাম এই যে পুলিশ আসতো, তারা হচ্ছে পুলিশ কেমন, কিভাবে পুলিশ আপনাকে কিভাবে বিরক্ত করতো, বা স্কুলে কিভাবে হুমকি দিত, জি, সেইগুলো আমাদেরকে একটু বিস্তারিত অবশ্যই। বলুন। প্রথম যখন আমরা নতুন বাসায় গেছিলাম যে ফ্ল্যাটটাতে, তখন কোন ক্লাসে? আমি হ্যাঁ ক্লাস স্ট্যান্ডার্ড 1 না 2 এ তখন, মানে ছোট অনেক। তো ফার্স্ট টাইম যখন আসছিল, অনেক রাতে আসছিল, তো অনেক বড় বড় গান নিয়ে আসছিল। তো আমি দেখে আমি অনেক ভয় পাইছি। তো সে আমাকে বলতেছে যে তোমার আব্বু কোথায়? আমি বলে আমি জানি না। বলে বলো। আমি বলছি যে আমি জানি না। তো পরে আমার চাচ্চু আসছে, পরে সে আমার চাচ্চুকে ভাবছে ওইটা আমার আব্বু, তো আমার চাচ্চু বলছে যে আমার ভাই তো নাই। পরে সে অনেক চিল্লাচিল্লি করছে আমার আম্মুর সাথে। তো এটা দেখে আমি আমার চাচ্চুকে ধরে অনেক জোরে জোরে কান্না করছিলাম। ওইটা একদম ফার্স্ট টাইম ছিল। এরপরে অনেক টাইম আসতো বাসায় এরকম হুটহাট এসে, দরজা না খুললে অনেক জোরে জোরে দরজা লাথি মারতো, অনেক জোরে আওয়াজ করতো, মাঝে মাঝে দারোয়ানকে মারতো।
আশেপাশে মানুষদেরকে জিজ্ঞেস করতো, না বললে অনেক খারাপ ব্যবহার করতো। আমার আম্মুর সাথে অনেক বেশি রাফ বিহেভ করতো যদি না বলতো। আর 2বার এরকম আব্বু বাসায় ছিল, তখন অনেক ভয় পাইছিলাম, মানে পুলিশ চেক করতে করতে একদম ধরা খাইতে খাইতে আব্বু খায় নাই। তো এরপরে আমি বলছি আব্বুকে যে আর আশা লাগবে না, মানে অনেক ভয় লাগতো তখন, দেখতাম যে এরকম হ্যারাস হয়, খুব ভয় লাগতো, খালি হুমকি দিত। এই জন্য তখন আব্বুকে বলছি যে আর আসা দরকার নেই এরকম তা সিচুয়েশন। আব্বুকে দেখতে ইচ্ছে করতো না, তখন কি করতেন আপনি? তখন এই যে মাঝে মাঝে ভিডিও কলে কথা হইতো, আর না হইলে তো নাই, মানে 1 বছর একবারও হইতো না দেখা, এরকম খুব কম সময় হইতো। যে কথাটা বাবাকে কোনোদিনই বলা হয়নি, যে কষ্টের কথাটা, সেই কথাগুলো কি? উম, যেমন আব্বুর সাথে অনেক ঘোরার ইচ্ছা একসাথে, পরে আব্বুকে যে পাই নাই, যখন সব ফ্রেন্ডসরা তার বাবা মাদের সাথে আসতো, আমি শুধু আমার মার সাথে যেতাম, আব্বুর সাথে কখনোই যাইতাম না। ফিল হইতো না যে কেমন লাগে আব্বুর সাথে ঘুরতে গেলে, বা আব্বু প্যারেন্টস মিটিং আসলে কেমন লাগে, আর বাবার হাতটা ধরতে কেমন ধরতে লাগে? লাগে, হ্যাঁ জড়ায় ধরলে কেমন লাগে, কোলে উঠলে কেমন লাগে, এগুলো কখনোই বুঝি নাই ছোট থেকে। পরে ঈদে একসাথে শপিং করা, ইফতারি করা, ঈদে একসাথে মানে টাইম স্পেন্ড করা, এগুলো জানি না কেমন। এখনো জানা হয়? না। সেই শৈশবের সেই কষ্টগুলো কষ্ট দেয় জি। যখন বন্ধুরা তার বাবা মাকে নিয়ে গল্প করে, স্কুলের বন্ধুরা, তখন আপনি তো আপনার বাবার গল্প নেই আপনার কাছে, না, আমাকে তখন আপনি কি অনেক করতেন? টাইমে জিজ্ঞেস করতো টিচার্সরা যে মানে বাবা কোথায়, তখন আমি বলতাম যে হয়তো বিদেশে, মানে বলতাম যে বাইরে থাকে, আর নাহলে বিজনেসের জন্য অনেক বিজি, এই জন্য আসতে পারে না বা দেখা হয় না। এই জন্য যখন ফ্রেন্ডসরা বাবা মাদের নিয়ে গল্প করতো, তখন আমি বলতে পারতাম না, কারণ আমার তো কোনো মেমোরিজ নাই তেমন। তো বাবাকে এই কথাগুলো বাবাকে কোনো সময় বলা হয়েছে? আপনি বলছেন বাবাকে? না, হ্যাঁ? এখন আমি বললে তো আব্বু অনেক কষ্ট পাবে, এই জন্য বলতাম না কখনো। আপনি নিজেও তো কষ্ট পাচ্ছেন এগুলো নিয়ে। হ্যাঁ, হ্যাঁ? শুধু আম্মুকে বলতাম। আম্মু কি বলতো? আম্মু বলতো যে ঠিক হয়ে যাবে এক সময়, আচ্ছা, অনেক সান্ত্বনা দিত তখন। স্কুলে যখন এই পুলিশ আপনাকে, মানে আপনার বাবা বললেন যে পুলিশ আপনার স্কুলে আপনাকে আটকাইছে 2-3 বার, কেন আপনাকে আটকে কি বলতো ওরা? যখন আব্বুকে পাইতো না বাসায় এসেও, তখন মানে ওনারা হচ্ছে আমাদেরকে ফলো করতো একদম সিভিল ড্রেসে। তো আমাদের বাসা থেকে শুরু করে দেখতো যে আমরা কোথায় যাই। তো মানে অনেকবার ফলো করছে, তো পায় নাই। একবার যে একদম স্কুলের গেটে আটকাইছে আমাকে আর আমার আম্মুকে, বলতেছে যে কোথায়, না বললে কিন্তু খবর আছে, মানে এইভাবে আর কি হুমকি দিছে। তো আমার আম্মু বলছে তা আমরা তো জানি না, তো ফলো করছেন, দেখছেন আমরা কি গেছি ওনার কাছে, বা দেখেন তো নাই যে আমরা ওনার সাথে দেখা করছি। তো পরে বলছে ও আচ্ছা ঠিক আছে, পাইলে কিন্তু ওর খবর আছে, এভাবে বলতো আর কি। তখন কি ভয় পেতেন আপনি? হ্যাঁ, ভয়, এই জন্য আম্মু আমাকে একা ছাড়তো না কখনোই। মানে একা একা চলতে কি ভয় হ্যাঁ, পান এখনো? এখনো ভয় পাই। কি মনে হয় একা একা এখনো চলতে? মনে হয় কেউ হয়তো ফলো করবে বা হুমকি দিবে, এই জন্য কখনো একা একা যাই না কোথাও, ভয় লাগে। এখন কি বাবার সাথে সেই সময়গুলো, যে সময়গুলো স্পেন্ড করতে পারেননি, যেগুলো কষ্ট হয়, যে কথাটা বাবাকে কোনোদিন বলেননি যে বাবা কষ্ট পাবে ভেবে, সেই কথাগুলো কি এখন বলেন মাঝে হ্যাঁ, মাঝে? এখন আগে থেকে অনেক ভালো কথা হয়, দেখাও হয়, আগে থেকে টাইম ভালো এখন অনেক। আচ্ছা। জি, এখন একদম যখনই কল দিই তখনই পাই, দেখা করতে চাইলে দেখা করি যখন। এখনো বাসায় আসেন না? না, আসে এখন খুবই সময়, বাট একটু তো বিজি থাকে কাজ নিয়ে, বাট আসে, আগের থেকে ভালো টাইম এখন। মানে সেই ছোটবেলায় যে বাবাকে যেভাবে পাওয়ার আগ্রহ, বা এখন ছোটদের দেখলে মনে হয় না যে আমার বাবাও ছোটবেলায় এভাবে আমাকে আদর করতো, হ্যাঁ, এভাবে আমাকে নিয়ে কোলে নিয়ে ঘুরে বেড়াতো? হ্যাঁ, সেই সেই স্মৃতিগুলো কি নিজের তৈরি করতে ইচ্ছে করে না? এখন তো কিছু করার নাই, বা খালি ভাবি যে আমার তো হয় নাই, মানে আমি তো এরকম টাইম আর পাবো না কখনো, এখন তো বড় হয়ে গেছি, এখন ও তো আমার থেকে possible ওর না। ফুপা মানে ছিল বেশি সময় জীবন গেছে ওর সাথে। জীবনের একটা চ্যাপ্টার একেবারে অজানা অচেনাই থেকে হ্যাঁ, গেল। মানে আব্বু ছাড়া জাস্ট আম্মু টাইম দিছে অনেক, আমার আঙ্কেল আর আমার চাচ্চু, মানে ফ্যামিলি সবাই আর কি অনেক সাপোর্ট দিছে, টাইম দিছে, কারণ আমি তো বাবা ছাড়া বড় হয়েছি, এই জন্য সবসময় সবাই অনেক ইয়ে করছে, বাট আব্বুরটা তো আর পাই নাই, ওটা তো আর কেউ ফিল করতে পারবে না, ওই জায়গাটা সবসময় একদম খালি। এখনো এখনো আগের মতো তো, এখন তো বড় হইছে, এখন যতটুকু আব্বু তো দেয়, অলওয়েজ টাইম দেওয়ার চেষ্টা করে, বাট যখন দরকার ছিল তখন তো পাই নাই, ওইটা তো অলওয়েজ ব্ল্যাঙ্ক থাকবে। শরীফুল ইসলাম মিলন, আপনার একটা চ্যাপ্টার ব্ল্যাঙ্ক, তার সেই মেমোরিজটা নাই। এই যে মনে করেন এই জিনিসগুলো তো আপনি কি ফিল করেন কখনো? আপনি ফিল করলে তখন ফিলিংটা কেমন হয় আসলে? আসলে তো আমরা যারা রাজনীতি করি, রাজনীতিও আমাদের একটা পরিবার,
আজকে তো সাইমা আপনার সামনে বলে ফেললো। হ্যাঁ, এই কথাগুলো তো এটা সাইমা কোনোদিন বলেনি। এটা কখনো বলে নাই। যেমন আমি বুঝি, আমি তো ফিল করি যে ও ধরেন আমাকে যদি কোনো একটা আবদার করে, আমি যেহেতু আমি সময় দিতে পারি না, ওই আবদারটা সাথে সাথে রাখার চেষ্টা করি। আমি ওকে কোনোদিন একটা জোরে কথাও বলি নাই, আজও পর্যন্ত না, কখনো বলি না, কারণ আমি তো ওর আদরই দিতে পারি না, জোরে একটা কথা বলার অধিকার তো আমার নাই। আমি ওকে সবসময় বলি যে তুমি পড়ালেখা ছাড়া তোমার দুনিয়াতে কোনো চিন্তা নাই, তুমি এটাই করো। আর আমার কারণে যেটা ওর লাইফ থেকে চলে গেছে এটা তো আমি দিতে পারবো না। একটা মানুষের আমাদের ধরে লাইফ থেকে যে 17টা বছরে শেখ হাসিনা নিয়ে নিছে, যেভাবে নিছে, এটা আসলে নেওয়ার অনেক থাকে, কিন্তু আমাদের উপরে যে নির্যাতন হয়েছে। বাবা হিসেবে এই শিশুর এই যে জিজ্ঞাসাগুলো, যে প্রশ্নগুলো তুললো, এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে? আপনি আমার কাছে এইটার কোনো উত্তর আমি দিতে পারবো না, কারণ এটা যখন আমি রাতে যখন আমি ঘুমাতে যাই, মাঝে মধ্যে আমার ঘুম হয় না, আমি যখন ভাবি যে মেয়ে তো বড় হয়ে গেল, আমার 15 বছর, মেয়েটার কোনো একদিন আমি সময় দিতে পারলাম না, বা মেয়েটার জন্য আমি কিছু করতে পারলাম না, মেয়েটাকে নিয়ে, মানে আসলে দেখেন যে মানুষ চাইলে কিন্তু করতে পারে, কিন্তু কিভাবে করবেন আপনি পুলিশ আপনার পিছনে ছায়ার মতো লেগে থাকে। আপনি আমাকে ধরেন, ওরা বাসা থেকে বের হওয়া থেকে নিয়ে স্কুল যতটুকু জায়গায় মুভ করে, সব প্রত্যেকটা জায়গায় পুলিশ তাদেরকে মানে ফলো করে, যে কোথায় যায়, কি করে না করে। সেগুলো তো শুনলাম, কিন্তু আপনার নিজেকে অপরাধী মনে হয়? অপরাধী তো সাইমার সামনে কি আজকে নিজেকে অপরাধী বাবা মনে হয়? আমি নিজেকে অপরাধী মনে করি, এই ব্যাপারে অপরাধী মনে করি, কারণ এটা আমি ওরে এই সময়টা আমি দিতে পারি নাই। এটা আমার ফ্যামিলির কাছে, এটা আমি আমার মেয়ের কাছেও আমি অপরাধী মনে করি আমি নিজে। মানে সাইমার যেমন একটা চ্যাপ্টার ব্ল্যাঙ্ক, আপনারও তো একটা চ্যাপ্টার ব্ল্যাঙ্ক। অবশ্যই একটা চ্যাপ্টার ব্ল্যাঙ্ক। এই যে বাবা মেয়ের যে নেওয়া, আমি তো আপনাকে একটা কথাই বললাম যে ও আমার সাথে কমফোর্টেবল না, ঘুরতে বের হলে লাইক গ্রিক গাড়ি টের পান, আমি বুঝতে পারি। ও আম্মুর সাথে সবকিছু শেয়ার করে, আম্মুর সাথে কমফোর্টেবল, বাট আমার সাথে অতটা না, বিকজ অফ অনেকটা গ্যাপ। এটি কি মানে এই যে গ্যাপ ফিল আপ করবার জন্য চেষ্টা করছেন এখন? হ্যাঁ, এখন তো চেষ্টা করছি, ওরে নিয়ে আমি একটু বের হওয়ার চেষ্টা করি, সব কিছু এখন চেষ্টা করছি। ও আমাকে বুঝে, এটা যে একটা জিনিস হলো কি, আমার মেয়েটা অনেক লক্ষ্মী, ও অনেক বুঝে। ও আমাকে কখনো, ওর একটাই কথা যে আমার বাবা গ্রেপ্তার না হোক, বেঁচে থাকুক, এটা হলো ওর চিন্তা। কারণ ওর চিন্তার মধ্যে ছিল যে বাবাকে মেরে ফেলবে। আমি বললাম না যে এমন অস্ত্র বের করে বাসায় বলতেছে পাইলে গুলি করে। হ্যাঁ, মিলন আপনার কাছে শুনবো। সাইমা, এই শব্দটা যে বাবাকে পেলে ওরা মেরে ফেলবে, এই শব্দটা আপনার কাছে কত ছোট বয়স থেকে, কত বয়স থেকে? 5-6 বছর। তখন থেকেই বুঝতেন যে ওরা পেলে বাবাকে মেরে ফেলবে? হ্যাঁ, তখন বেশি ভয় লাগতো, মানে তখন তো খালি শুনতাম যে পেলেই মেরে ফেলবে, তা আমিও ভাবতাম আব্বু আসলে মেরে ফেলবে। এখানে আরো একটা জিনিস, তাইলে কি মানে তখন মনে করতেন কি যে বাবার আসার দরকার নেই, হ্যাঁ, মেরে ফেলা বুঝতেন তখন? হ্যাঁ বুঝতাম, তো একটু তো বুঝতামই, মানে বলতো গুলি করব, তো এতটুকু বুঝতাম গুলি করলে তো মানুষ মারা যাবে, তো আব্বুকে মেরে ফেলবে, এটাই আর কি। আমার বাসা এই কারণে কি আপনার পড়াশোনায় কোনো ক্ষতি হয়েছে? না, ওইটা কখনো হয়নি, কারণ আব্বু সবসময় বলছে পড়ালেখাতে মনোযোগী হইতে। না, গত 5 বছর বা 10 বছর আগে থেকে তো বোঝা শুরু করেছেন, যখন বুঝতে শুরু করেছেন তখন বাবাকে ওরা পেলে মেরে ফেলবে, এই ধরনের একটা দুশ্চিন্তা মাথায় কাজ করতো কিনা? এই কারণে কি মন খারাপ থাকতো? মন খারাপ থাকতো পড়াশোনায়? অনেক একা থাকতাম, এটা ঠিক, মানে বাসায় শুধু আমি আর আমার আম্মু, তো এইগুলা চিন্তা করলে মন খারাপ হইতো, ডিপ্রেশন থাকতাম, এইগুলো অনেক সাইড এফেক্ট তো ছিলই। পড়াশোনা ক্ষতি হয়েছে অনেক? একটু বেশি না, তেমন ক্ষতি কখনো হইতে দেই নাই, ওটা তো আমার মেন জিনিস, ওটা তো নষ্ট করা যাবে না, এই জন্য। আপনি কমফোর্ট ফিল করেন না, বাবার সাথে এখনো ফ্রি না, এটির কারণটা কি আসলে? ওই যে ছোট থেকে তো এরকম ভাবে ঘোরা হয় নাই, টাইম স্পেন্ড করা হয় না, এই জন্য। বাবাকে বাবার মতো করে পাননি কখনো? না, এই জন্য, মানে আম্মুর সাথে যেমন অনেক কমফোর্টেবল, আব্বুর সাথে অমন না, মাঝে মাঝে আসতো না, মেহমান লাগতো। বাবাকে মেহমান মনে হতো? জি। মিলন ভাই যে কথা বলতে চাইছিল, আসলে দেখেন, ও ভয় পাবে না, কারণ আমার বাসার দারোয়ান মুরব্বী, লাইক হলো আমার বাবার বয়সের থেকেও বড়, কতজনকে যে মারছে, পুলিশ ধরে নিয়ে গেছে, নিয়ে টর্চার করছে, রাতের বেলা 2টা-3টা বাজে এসে উঠাই নিয়ে যেত, যে আমরা মানে কোথায় বাস করতাম। এখন এই মেয়েকে তার শৈশব ফিরিয়ে দেওয়ার তো আপনি তো দায়বদ্ধ, সেটি কি করে পুষিয়ে দেবেন? এইটা তো কোনোভাবেই আর সম্ভব না। শৈশব তো একটা আলাদা, মানে পৃথিবীর একটা আমাদের লাইফের ধরেন 18 বছরের আগ পর্যন্ত যে শৈশবটা থাকে, সেইটাই তো আসলে একটা গ্রোথ করে সবাই ব্রেন বাচ্চাদের, সেই জায়গাটা তো আমি আর ফিরিয়ে দিতে পারবো না। ওকে যদি আমি এখন গোল্ড কিনে দেই, গাড়ি কিনে দেই, কিন্তু ওই জায়গাটা তো আমি আর ওকে দিতে পারবো না। আর আমিও তো ফিল করতে পারবো না, করবো না যে আমার মেয়ে আমার বুকে শুয়ে জন্য আছে। কি মেয়ের কাছে নিজেকে অপরাধী মনে হয়? অবশ্যই অপরাধী মনে হয়। আমি এই কারণে আমি সবসময় আমি
মেয়ের কাছে আমি সবসময় মাথাটা নিচু করেই রাখি, কারণ ওর সাথে কথা বলার না, কারণ ও আমাকে কখনো বলে না, আজ পর্যন্ত কখনো কোনোদিন বলে না যে বাবা তুমি এটা আমার জন্য করো না। ওর কাছে যে ওর আম্মুর সাথে ধর আম্মু একটু রাগ করলেও বলতো যারা আমার বাবা ঠিক আছে, আব্বু তো ভালো আছে, সেভ আছে। আমাকে যখন অ্যারেস্ট করছে ও তখন ছিল ওর নানার বাড়িতে, গ্রামে গেছিল, অ্যারেস্ট করলো। ওই দিন তো কান্না করতে, পরে আমি যখন 1 মাস পরে বের হয়েছি দেখি আমার মেয়ের শুকায় শেষ, মানে খাওয়া দাওয়া ছেড়ে দিছে, সোজা কথা। আমি যখন জেলে ছিলাম ও আমার মনে করেন যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। আপনার মেয়ে তো এখনো হেলদি না, আরও খারাপ অবস্থা ছিল তখন। মেয়েকে যে কথা কোনোদিন বলেননি যে অপরাধ বোধ বয়ে বেড়াচ্ছেন বাবা বাবা হিসেবে, সে কথাটা বলেন মেয়েকে? আসলে আম্মু তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার সাথে সময় দিতে পারি নাই, তুমি কখনো মনে কষ্ট নিও না, বাবা তোমাকে অনেক ভালোবাসি। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে বললাম, সবসময় বলি, কিন্তু তুমি এটা নিয়ে কখনো কোনো কষ্ট নিও না। এটা আমার মানে বাহিরে ছিল, আমি কিছু করতে পারি না, এটা আমার মানে হাতের ভিতরে ছিল না। সাইমা, বাবার উপরে তো এখন আর অভিমান নেই, না না, কিছু বলার আছে বাবাকে? আমি জানি আব্বু মানে ইচ্ছা করে থেকেও কখনো এরকম করে না, এটা হচ্ছে সিচুয়েশন। বাবাকে কিছু বলবার আছে? না, আমি সবসময় আব্বুকে নিয়ে হ্যাপি, জানি আব্বু আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা মিলন, আপনার যে 90টি মামলা এখনো চলছে, এই মামলার গতি গন্তব্য কি আসলে? আসলে এটার গন্তব্য তো বুঝছি না, মামলা এখন হাজিরা দিচ্ছি বা সাক্ষী নাই, কিছু নাই, এখন এই হাজিরা দিচ্ছি, 90টা মামলার কন্টিনিউ। নিশ্চয়ই এখন তো নতুন এক ধরনের আইনের শাসন প্রতিষ্ঠা হবার পথে বাংলাদেশ, বা ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে বাংলাদেশ এগিয়েছে অনেকটা। আপনি কি আশাবাদী যে আপনি নিশ্চয়ই এই মামলাগুলো যদি মিথ্যা হয় বা হয়রানিমূলক হয় সেগুলো থেকে আপনি রেহাই পাবেন? হ্যাঁ, অবশ্যই তো আমি আশা। সরকারের প্রতি আপনার কোনো আবেদন বা আর্জি বা কোনো প্রকার চাওয়া আছে কিনা, যে একজন বাবা যে তার সন্তানকে কোনোদিন কোলে নিতে পারেনি, আপনি বললেন যে আপনার মেয়ে কোনোদিন আপনার বুকে ঘুমায়নি, এই যে এটা না পাওয়া এবং যেই কারণে না পাওয়া, সেই কারণটার সুরাহা কোন পথে সরকার করতে পারে? এই সরকারের কাছে একটি দাবি থাকবে আমাদের, একটি না আরো অনেকগুলো দাবি, যে যেই ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, আসলে দাবির থেকে বড় দেখেন যে এখন আমরা ঘুরতে পারছি, আমাদের পিছনে র্যাবের ছায়া নাই, আমাদের পিছনে ডিবির ছায়া নাই, আমাদের পিছনে ডিজিএফআইয়ের ছায়া নাই, আমাদের পিছনে পুলিশের ছায়া নাই যে আমাদেরকে ফলো করছে, পাইলে থাবা দিবে, পাইলে ধরেন এখন যারা যে আওয়ামী লীগের যারা এখন রাজনীতি করেছে এতদিন, তারা এখন অনেক প্রোপাগান্ডা করে। কিন্তু আমি একটা কথা বলবো, আমরা যেই 15টা বছর যার ভিতর দিয়ে গিয়েছি, আমাদের কাউকে ধরে নিয়ে গুম করে রেখেছে, ধরে নিয়ে ক্রস ফায়ার দিয়েছে, ধরে নিয়ে 4 দিন 5 দিন টর্চার করে ফেলে রাখতো থানায়, বিভিন্ন রুমে আটকে রাখতো। আমি মনে করি যে ওরা অনেক ভালো আছে, আমরা যার ভিতর দিয়ে গিয়েছি, আমরা তো প্রত্যাশাও করি সেরকম সময় সেরকমই হোক, না ফিরুক। আমরা আয়নাঘর দেখতে চাই না আমরা। এবং পৃথিবীর আজকে যেমন সাইমা কোনোদিন আপনার বাবার বুকে ঘুমাতে পারেনি, আর কোন সন্তানের জন্য এই কষ্ট, এটা আমরা চাই না, এটা আমি চাই না। এটা কোনো রাজনীতিতেই যেন, বাংলাদেশের রাজনীতিতে আমি চাই পরিবর্তন হোক, এই রাজনীতি আমি চাই না। আমাদের মানুষগুলো ভালো থাকুক, মানুষ ভালো থাকুক, রাজনীতিটা হোক মানুষের জন্য, রাইট, মানুষের রাজনীতি হোক। আমার কথা হলো যে দেখেন 18-র আগে যে নির্বাচন দিয়ে যে মামলাগুলো আমাদের নামে হয়েছে, আমাদের দল থেকে কোনো আন্দোলন ছিল না, কিন্তু তখন আমাদের একটাই দাবি ছিল যে আপনারা পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন দিন। আমাদের চেয়ারম্যান সাহেবেরও কিন্তু একটাই দাবি ছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, ম্যাডামকে জেলখানে আটকে রাখলো। দেন তারা কি করলো, বিভিন্ন থানায়, এক একটা থানায় 15টা 20টা 50টা পর্যন্ত মামলা দিছে, গায়েবী মামলা, যা ককটেল মারা, পেট্রোল বোমা মারা। আমাদের তখন এমন একটা আতঙ্ক ছিল, কাফরুল থানার আন্ডারে, মিরপুর থানার তখন ওসি যারা ছিল, তারা করতে গিয়ে ধরেন আমার বিএনপির কোনো একটা ভাইকে ধরে তার সাথে 100টা পেট্রোল বোমা দিয়ে চালান করতেছে। মানে কতটা মানে নিঃসংস এই পরিবেশ আর না ফিরুক, আমরা চাই যে এই পরিবেশটা না ফিরুক, রাজনীতি, সুষ্ঠু রাজনীতিটা আসুক। জি, ধন্যবাদ শরীফুল ইসলাম মিলন, ধন্যবাদ সাইমা ইসলাম প্রভা, আপনাদের দুজনকেই, বাবা মেয়েকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্তনদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। শরীফুল ইসলাম মিলন কেবল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বিধায় হাসিনার পুলিশ বাহিনী তার উপর নির্মম নিপীড়ন চালায়। তাদের অব্যাহত অত্যাচারে সংসার সন্তান থেকে মিলন হয়ে পড়েন বিচ্ছিন্ন। আর দুনিয়ার আলো দেখার পর বাবাকে কাছে পেয়েছিল যে ফুটফুটে কন্যা সন্তান, ধীরে ধীরে সেও হারাতে থাকে তার বাবাকে। এভাবে বাবার বিচ্ছেদ সংসারে নিয়ে আসে ভয়াবহ বিপর্যয়, বাধাগ্রস্ত হয় শিশু কন্যার মানসিক বিকাশ। এভাবে কেটে গেছে দীর্ঘ 15 বছর।
অবশেষে 24-এর 5 আগস্টের পর এখন সংসারে ফিরতে পেরেছেন শরীফুল ইসলাম মিলন, আর বাবাকে সার্বক্ষণিক কাছে পেয়ে কন্যা সাইবার মুখে ফুটেছে হাসি, সংসারে এসেছে স্বস্তি। দর্শক, আমরা চাই হাসিনার ফ্যাসিবাদী আমলের নানামাত্রিক নিপীড়ন সম্পর্কে মানুষ জানুক। রাজপথে হামলা মামলা বা গুম খুনের পাশাপাশি এগুলোও যে ছিল নিপীড়নের মাধ্যম, মানুষ যেন সে সম্পর্কে ধারণা লাভ করতে পারে। সে উদ্দেশ্যেই বাবা মেয়েকে একই সঙ্গে অনুষ্ঠানে নিয়ে আসা। আমাদের বিশ্বাস এর মাধ্যমে খুনি হাসিনার নির্মমতার দলিল ছড়িয়ে পড়বে সবার মাঝে, আর 24-এর গণহত্যাসহ হাসিনার কৃতকর্মের বিচারে এই দলিল পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।